নমস্কার বন্ধুরা, এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টে ইতিহাসের প্রশ্নপত্র। তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরে, সময় থাকবে 1.5 ঘন্টা মতো। যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না, আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো। দেখো প্রথম টপিক কী বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কয়টি? 5টি। প্রথম প্রশ্নে কি বলছে আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান কি? উত্তর হলো ঋগ্বেদ। 2 নম্বর প্রশ্ন হলো মেগালিথ বলা হয়? উত্তর হলো বড় পাথরের সমাধিকে। 3 নম্বর প্রশ্ন হলো জৈন ধর্মের প্রধান প্রচারককে বলা হতো? উত্তর হলো তীর্থঙ্কর। 4 নম্বর প্রশ্নে কি বলছে পিটক কথার অর্থ হলো? উত্তর হলো ঝুড়ি। 5 নম্বর প্রশ্ন হলো মৌর্য আমলে জেলার প্রশাসককে বলা হতো? উত্তর হলো আহার। 2 নম্বর টপিক কি বলছে? 2 নম্বর টপিকে বলছে যে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিল দেখাও। কয়টি? 5টি। 1 নম্বর দেখে নাও, বলছে মসজিম পন্থা, এটা কি হবে? গৌতম বুদ্ধ। 2 নম্বর হলো গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত। 3 নম্বর হলো কুষাণ সম্রাট কনিষ্ক। 4 নম্বর হলো মৌর্য সম্রাট অশোক। 5 নম্বর হলো নন্দ রাজা ধননন্দ। এখানে দেখো প্রত্যেকটা নাম্বারিং করে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে, এটাকে তোমরা ভালো করে দেখে নেবে। প্রত্যেকটা প্রশ্নই তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভালো মনোযোগ সহকারে একবার দেখে নাও। 3 নম্বর টপিকে কি বলছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। কয়টি? 5টি। প্রথম প্রশ্ন কি 1 নম্বর প্রশ্নে কি বলছে ঋগ্বৈদিক যুগে প্রধান দেবতা কে ছিল? উত্তর হলো ইন্দ্র। 2 নম্বর প্রশ্ন হলো সকলোত্তর পথনাথ কাকে বলা হতো? উত্তর হলো কৌনজের পুষ্যভূতি বংশের শ্রেষ্ঠ সম্রাট হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ বলা হতো। 3 নম্বর প্রশ্ন হলো আলেকজান্ডারের সেনাপতির নাম কি? উত্তর হলো আলেকজান্ডারের প্রধান সেনাপতির নাম ছিল সেলুকাস। 4 নম্বর প্রশ্ন হলো এলাহাবাদ প্রশস্তির রচয়িতাকে? উত্তর হলো গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন এলাহাবাদ প্রশস্তি রচনা করেন। 5 নম্বর প্রশ্ন হলো কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? উত্তর হলো ভারতে কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন কুজুল কদফিসেস বা প্রথম কদফিসেস। চলো 4 নম্বর টপিক কি বলছে দেখো। 4 নম্বর টপিকে বলছে যে নির্দেশ অনুযায়ী উত্তর দাও। কয়টি? 6টি। 4-এর 1 নম্বর প্রশ্ন কি বলছে ঠিক ভুল লেখো। বৌদ্ধ ধর্ম প্রচারের ভাষা ছিল সংস্কৃত। উত্তর কি হবে? ভুল। বৌদ্ধ ধর্ম প্রচারের প্রধান ভাষা ছিল সাধারণ মানুষের মুখের ভাষা পালি। 2 নম্বর প্রশ্ন হলো শূন্যস্থান পূরণ করো। ইন্ডিকা গ্রন্থের লেখক হলেন? উত্তর হলো মেগাস্তিনিস। 3 নম্বর প্রশ্ন হলো ঠিক ভুল লেখো। বলছে জেন্দাবস্থার শ্রেষ্ঠ দেবতা ইন্দ্র। উত্তর হলো ভুল। 4 নম্বর প্রশ্ন হলো বেমানান শব্দটি লেখো। কি আছে দেখে নাও, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র আর নৃপতি। উত্তর হবে নৃপতি। 5 নম্বর প্রশ্ন হলো বেমানান শব্দটি লেখো। দেখো কি আছে, নাসিক লেক, মহাস্থানগর লেক, অর্থশাস্ত্র আর কার লেক। উত্তর হবে অর্থশাস্ত্র। তারপর দেখে নাও 6 নম্বর প্রশ্ন কি বলছে। 6 নম্বর প্রশ্ন হলো শূন্যস্থান পূরণ করো। সকারি বলা হয় ড্যাশকে? উত্তর হলো দ্বিতীয় চন্দ্রগুপ্তকে। 5 নম্বর টপিকে কি বলছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। কয়টি? 5টি। একটা প্রশ্নের মান কত করে? 2 করে। চলো প্রথম প্রশ্ন কি বলছে। 1 নম্বর প্রশ্ন হলো ত্রিরত্ন কি? উত্তর কি বলছে দেখো। বলছে জৈন ও বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন এর ধারণা রয়েছে। জৈন ধর্মের সৎ বিশ্বাস, সৎ জ্ঞান এবং সৎ আচরণকে একসাথে ত্রিরত্ন বলা হয়। অন্যদিকে বৌদ্ধ ধর্মে বুদ্ধ ধর্ম ও সংঘ, এই 3টিকে একত্রে ত্রিরত্ন বলা হয়। 2 নম্বর প্রশ্ন হলো শ্বেতাম্বর কাদের বলা হয়? উত্তরে কি বলছে দেখে না। বলছে মহাবীরের প্রয়াণের পর জৈনরা 2টি ভাগে বিভক্ত হয়ে যায়। বলছে স্থূলভদ্রের নেতা শ্বেত বা সাদা বস্ত্র পরিধান করেন, তাদের শ্বেতাম্বর বলা হয়। 3 নম্বর প্রশ্ন হলো কি পঞ্চ মহাব্রত কি? উত্তর কি বলছে জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর মহাবীর পার্শ্বনাথ বর্তিত 4টি নীতি বা চতুরার্য এর সংহিতা, সত্যভাষণ ও ঐশ্বর্য অপরিগ্রহ সাথে পঞ্চম নীতি হিসেবে ব্রহ্মচর্য যোগ করেন। এই 5টি নীতিকে একত্রে পঞ্চমহাব্রত বলা হয়। 4 নম্বর প্রশ্ন হলো বৈদিক সমাজ কয়টি শ্রেণীতে বিভক্ত ছিল ও কি কি? উত্তর কি বলছে বৈদিক সমাজ প্রধানত 4টি বর্ণ বা শ্রেণীতে বিভক্ত ছিল। এগুলি হলো যথাক্রমে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। 5 নম্বর প্রশ্ন হলো আইহোল প্রশস্তি কে রচনা করেন ও কোন রাজার প্রসঙ্গে এটি রচিত হয়? উত্তর হলো আইহোল প্রশস্তি চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তি রচনা করেন। এই প্রশস্তিতে চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব ও হর্ষবর্ধনের সাথে তার যুদ্ধের বিবরণ পাওয়া যায়। চলো 6 নম্বর টপিক কি বলছে টিকা লেখো।
কয়টি? 3টি। এক একটি প্রশ্নের মান কত করে? 3 করে। চলো 1 নম্বর প্রশ্ন হলো চতুরাশ্রম কি? উত্তর হলো পরবর্তী বৈদিক যুগে মানব জীবনকে সুশৃঙ্খল করার জন্য 4টি স্তরে বা আশ্রমে ভাগ করা হয়েছিল, যথা একত্রে চতুরাশ্রম নামে পরিচিত। এই স্তর 4টি হলো ব্রহ্মচর্য, গুরুগৃহে থেকে বিদ্যালাভ করা। 2 নম্বর হলো গৃহস্থ, বলছে বিবাহ করে সংসারী হওয়া। 3 নম্বর হলো বানপ্রস্থ, সংসার ত্যাগ করে বনে ঈশ্বর চিন্তা করা। 4 নম্বর হলো সন্ন্যাস, সব কিছু ত্যাগ করে মোক্ষ লাভের চেষ্টা করা। শূদ্রদের এই আশ্রমে কোনো অধিকার ছিল না। 2 নম্বর প্রশ্ন হলো ষোড়শ মহাজনপদ কি? উত্তর কি বলছে? বলছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের উত্তর ভারতের রাজনৈতিক মানচিত্রে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলির পরিবর্তে 16টি বড় ও শক্তিশালী রাজ্য মহাজনপদের উত্থান ঘটে। বৌদ্ধ গ্রন্থ, জৈন গ্রন্থ, ভগবতী সূত্র থেকে এই 16টি মহাজনপদের নাম জানা যায়। এদের মধ্যে মগধ, কৌশল, বৎস, অবন্তী অত্যন্ত শক্তিশালী ছিল এবং শেষ পর্যন্ত মগধ সাম্রাজ্যবাদী শক্তিতে রূপান্তরিত হয়। 3 নম্বর প্রশ্ন কি বলছে? 10 রাজার যুদ্ধ। দেখে নাও উত্তরে কি বলছে? বলছে ঋগ্বেদের 10 রাজার যুদ্ধ এর উল্লেখ পাওয়া যায়। ভারত গোষ্ঠীর রাজা সুদাস এবং অন্য 10টি উপজাতি গোষ্ঠীর রাজাদের জোটের মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। রাভি ও পরুষী নদীর তীরে এই ঐতিহাসিক যুদ্ধটি ঘটে। যুদ্ধে রাজা সুদাস জয়ী হন এবং উত্তর ভারতে ভরত গোষ্ঠীর রাজনৈতিক আধিপত্য কি সুপ্রতিষ্ঠিত হয়। বলছে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এক একটি প্রশ্নের মান কত করে? 5 করে। চলো একসাথে 1 নম্বর প্রশ্ন হলো বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? উত্তর দেখে নাও কি বলছে? বলছে বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি ছিল গুরুগৃহ বা আশ্রম কেন্দ্রিক শিক্ষা। 1 নম্বর উপনয়ন ও গুরুগৃহ বাস। শিক্ষার্থীদের নির্দিষ্ট বয়সে উপনয়ন বা পৈতে হওয়ার পর গুরুগৃহে গিয়ে থাকতে হতো। ছাত্ররা সেখানে গুরুর পরিবারের সদস্যের মতো বাস করত। 2 নম্বর হলো মৌখিক শিক্ষা। প্রাচীনকালে লিপি বা লেখার প্রচলন না থাকায় গুরু মুখে মুখে বেদ বা অন্যান্য শাস্ত্র পাঠ করতেন এবং ছাত্ররা তা শুনে শুনে মুখস্থ করত। এই কারণে বেদের আরেক নাম ছিল শ্রুতি। 3 নম্বর হলো পাঠ্যক্রম। শিক্ষার মূল বিষয় ছিল বেদ, ব্যাকরণ, ছন্দ, তর্কশাস্ত্র, গণিত ও যুক্তিবিদ্যা। 4 নম্বর হলো গুরু দক্ষিণা। বলছে শিক্ষার শেষে ছাত্ররা সামর্থ্য অনুযায়ী গুরুকে দক্ষিণা দিত। ছাত্র জীবনে কঠোর ব্রহ্মচর্য পালন করতে হতো। নারী শিক্ষারও কিছু চল ছিল, যেমন অপালা, ঘোষা, মৈত্রেয়ী প্রমুখ বিদুষী নারী এর উদাহরণ। 2 নম্বর প্রশ্নে কি বলছে দেখে নাও। বলছে মৌর্য শাসন ব্যবস্থার প্রধান বিষয়গুলি উল্লেখ করো। উত্তর কি বলছে? বলছে চন্দ্রগুপ্ত মৌর্য এবং সম্রাট অশোকের আমলে ভারতে এক সুসংগঠিত ও কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল, যার মূল বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ দেওয়া হলো। চলো 1 নম্বর টপিক কি বলছে? বলছে কেন্দ্রীয় শাসন। সম্রাট ছিলেন শাসন ব্যবস্থার সর্বেসর্বা। তিনি একাধারে প্রধান বিচারক, সেনাপতি ও আইন প্রণেতা ছিলেন। তাকে সাহায্য করার জন্য একটি মন্ত্রী পরিষদ ছিল। 2 নম্বর হলো প্রাদেশিক শাসন। বিশাল মৌর্য সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে ভাগ করা হয়েছিল, যেগুলি সাধারণত রাজপুত বা রাজবংশীয় অমাত্যদের দ্বারা পরিচালিত হতো। 3 নম্বর হলো গুপ্তচর ব্যবস্থা। সাম্রাজ্যের নিরাপত্তা বজায় রাখতে চন্দ্রগুপ্ত মৌর্য এক শক্তিশালী গুপ্তচর বাহিনী গড়ে তোলেন। নারী ও পুরুষ উভয়ে গুপ্তচরে কাজ করত। কৌটিল্যের অস্ত্রশস্ত্রে এদের উল্লেখ পাওয়া যায়। 4 নম্বর হলো সামরিক ও রাজস্ব প্রশাসন। বলছে বিশাল সেনাবাহিনীর দেখভালের জন্য বিশেষ সমিতি ছিল। কৃষকদের উৎপন্ন শস্য 1/6 অংশ কর বা রাজস্ব হিসেবে নেওয়া হতো। এছাড়া অশোকের আমলে ধর্ম মহাপাত্র নামক কর্মচারীরা প্রজাদের মঙ্গলের জন্য কাজ করতেন। চলো 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখে না। বলছে নব্য ধর্ম আন্দোলনের উদ্ভবের কারণগুলি কি কি? তোরা কি বলছে? বলছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের ভারতের বৈদিক ধর্মে আচার সর্বসত্তার বিরুদ্ধে যে ধর্মীয় আন্দোলন গড়ে উঠেছিল তাকে নব্য ধর্ম আন্দোলন বলা হয়। এর প্রধান কারণগুলি হলো 1. ব্রাহ্মণ্য আধিপত্য ও জটিল আচার অনুষ্ঠান। বৈদিক ধর্ম অত্যন্ত ব্যয়বহুল, জটিল ও যজ্ঞ প্রধান হয়ে উঠেছিল। সমাজের সমস্ত স্তরে ব্রাহ্মণদের একচেটিয়া আধিপত্য ও সাধারণ মানুষদের উপর শোষণ তীব্র রূপ ধারণ করেছিল।
2 নম্বর টপিকে বলি অর্থনৈতিক কারণ। কৃষিকাজের প্রসারের জন্য গবাদি পশুদের উপযোগিতা বৃদ্ধি পেয়েছিল, কিন্তু বৈদিক যুগে প্রচুর এবং যা নতুন কৃষি অর্থনীতি ও ব্যবসায়ী বৈশ্য শ্রেণীর স্বার্থের পরিপন্থী ছিল। 3 নম্বর টপিক হলো ক্ষত্রিয়দের সামাজিক অসন্তোষ। সমাজে ক্ষত্রিয়দের রাজনৈতিক ক্ষমতা বাড়লেও সামাজিক মর্যাদায় তারা ব্রাহ্মণদের নিচেই ছিল। তাই মহাবীর ও বুদ্ধদেবের মতো ক্ষত্রিয় রাজপুত্রদের নেতৃত্ব এই আন্দোলনের সূত্রপাত হয়। 4 নম্বর টপিকে কি বলছে সহজ সরল ভাষার অভাব। বৈদিক সাহিত্য ছিল সংস্কৃতে, যা সাধারণ মানুষের বুঝতে পারত না। এর বিপরীতে বৌদ্ধ ও জৈন ধর্মে সাধারণ মানুষের ভাষা পালি প্রচারিত হওয়ায় তা দ্রুত জনপ্রিয় লাভ করে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে দিও এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। ভিডিওটাকে একটা লাইক করতে ভুলো না এবং ভিডিওটা বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলো না।